আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমার এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার এই ক্লাসে থাকছে উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় পত্রের মার্কোনিকভের সূত্র বা মার্কোনিকভের রুল বা মার্কোনিকভের নিয়ম। এই মার্কোনিকভের নিয়ম ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, এই রিয়াকশনের একটা অন্যতম একটা পার্ট। এই পার্টের মাধ্যমে আমরা দেখাবো কোনো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে কোনো অপ্রতিসম বিকারক যদি যুক্ত হয়, তাহলে এই যুক্ত হওয়ার মেকানিজমটা কি হবে, কি নিয়মে সেখানে অ্যাড হবে, সেই জিনিসটা ইনশাল্লাহ আজকের আমার লেকচারে তোমাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আমরা প্রথমে জানব যে মার্কোনিকভের নিয়মটা কি। এই মার্কোনিকভের নিয়ম, মার্কোনিকভ 1869 খ্রিস্টাব্দে সালে উনি এই সূত্রটা এক্সপ্রেস করেন। তিনি প্রথমে বলেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কোনো অপ্রতিসম হাইড্রোকার্বনের সাথে কোনো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে কোনো অপ্রতিসম বিকারকের যোগ বিক্রিয়ার সময় কার্বন কার্বন দ্বিবন্ধনীর যে কার্বনে হাইড্রোজেন পরমাণু কম থাকবে সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে এবং ধনাত্মক অংশটি অপর কার্বনে যুক্ত হবে। অর্থাৎ আমরা যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে অপ্রতিসম আর অসম্পৃক্ত এই দুটি জিনিস আগে বুঝতে হবে। অপ্রতিসম কাকে বলা হয়, অসম্পৃক্ত কাকে বলা হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হচ্ছে যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধনী অথবা কার্বন এবং কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে এটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে থাকি, তোমরা জানো। তো তাহলে বোঝা যাচ্ছে যে দ্বিবন্ধনী যুক্ত হাইড্রোকার্বন দ্যাট ইজ অ্যালকিন হতে পারে, অ্যালকিনের সঙ্গে যুক্ত হতে পারে, অ্যালকাইনের সঙ্গে যুক্ত হতে পারে। তো এই জন্য আমরা এখানে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনটা আমরা অ্যালকিনটাকে গ্রহণ করছি। মানে অ্যালকিনের সঙ্গে যুক্ত হওয়া বিষয়টা হলো এরকম যে CH3 বন্ড CH বন্ড CH2, এটাকে আমরা প্রপিন বলে থাকি। এটাকে প্রপিন 1 বা প্রপিন 1 বলি। এটার সঙ্গে যখন আমরা হাইড্রোজেন ব্রোমাইডের রিঅ্যাকশন করছি, তখন হাইড্রোজেন স্বাভাবিকভাবে এটা হলো পজিটিভ চার্জ বিশিষ্ট আর এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট, কারণ এটি হচ্ছে একটা পোলার যৌগ। পোলার যৌগ হওয়ার কারণে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এই জন্য একজোড়া ইলেকট্রন ব্রোমিনের দিকে বেশি আকৃষ্ট হবে, এই জন্য নেগেটিভ চার্জ। আর হাইড্রোজেনটা ব্রোমিনের তুলনায় তার তড়িৎ ঋণাত্মকতা কম, যার কারণে হাইড্রোজেনটা প্লাস হবে। এখন মার্কোনিকভের উপস্থাপনা হচ্ছে, মার্কোনিকভ বলছেন যে এটাকে বিকারক বলা হয়, এটাকে আমরা বিকারক বলছি। তো বলছে এই বিকারক, আমরা জানি যে জৈব যৌগের মধ্যে দুটো অংশ থাকে, একটা হলো সাবস্ট্রেট আর একটা হচ্ছে অ্যাটাকিং রিয়েজেন্ট। তো এই অ্যাটাকিং রিয়েজেন্টের বাংলা হচ্ছে বিকারক। তাহলে এই বিকারকটা যখন এই যৌগের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন মার্কোনিকভের উপস্থাপনা হচ্ছে যে এটা দুইভাবে যুক্ত হতে পারে। সেটা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনীর যে কার্বনে হাইড্রোজেন কম। তো আমরা দেখছি যে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনীর ডাইনের যে কার্বন, সেই কার্বনে হাইড্রোজেন দুটি আছে, আর বামের যে কার্বন সেখানে হাইড্রোজেন কিন্তু একটি আছে। সুতরাং এই কার্বন কার্বন দ্বিবন্ধনীর যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে। এখানে বলা আছে যে যোগ বিক্রিয়ার সময় কার্বন কার্বন দ্বিবন্ধনীর যে কার্বনে হাইড্রোজেন পরমাণু কম থাকবে সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে। তার মানে এই বিআরটা এসে যুক্ত হবে জাস্ট এইরকম জায়গায়। তো আমরা সেটা দেখাচ্ছি এখন।
CH3 বন্ড CH বন্ড CH2, তার মানে এখানে Br যুক্ত হবে আর এখানে হাইড্রোজেন যুক্ত হবে। এখন এটার বাইরে তো আরো চান্স আছে, আরো সুযোগ আছে। কেউ যদি মনে করে যে না এরকম ভাবেও তো যুক্ত হতে পারে, CH3 বন্ড CH বন্ড এখানে হাইড্রোজেন আর এখানে হলো CH2 দিয়ে এখানে ব্রোমিন আসতে পারে। তো মার্কোনিকভের রুল সেটাকে ভায়োলেট করে নাই, সেটাকে উপেক্ষা করে নাই। উনি বলছেন যে হ্যাঁ ইট ইজ অলসো পসিবল, বাট এটা হচ্ছে এটার সম্ভাবনা হচ্ছে 90% সম্ভাবনা, অর্থাৎ এই প্রোডাক্টটা পাওয়ার পসিবিলিটি 90%, মানে এটি পাওয়ার সম্ভাবনা, এটাই হলো স্টেবল একটা কম্পাউন্ড। আর এখানে সেই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না, এটাকে বলা হচ্ছে এটা 10% আমরা পেতে পারি। তাই একটা পাচ্ছি হচ্ছে তোমার 90%, আর একটা পাচ্ছি হলো 10%। তো এটাকে মার্কোনিকভের রুল বলা হচ্ছে। এখন আমরা জানবো যে প্রথমে যে কথাটা বলা হলো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেন এটাকে বলা হচ্ছে অপ্রতিসম? বলা হচ্ছে বিকজ কার্বন কার্বন ডাবল বন্ড আছে, দ্যাট ইজ এটা অ্যালকিন। এই অ্যালকিন হবার কারণে এটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি। আবার এটাকে আমরা অপ্রতিসম হাইড্রোকার্বনও বলছি। তো অপ্রতিসম হাইড্রোকার্বন আমরা কেন বলছি, অপ্রতিসম কেন বলা হচ্ছে এটাকে, এটি হচ্ছে জানার বিষয়। স্টুডেন্টরা যেটা সবচেয়ে বেশি মানে দুর্বল, এই জায়গাটাই দুর্বল। রুলটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু স্টুডেন্ট বুঝতে পারছে না যে এটা কেন আমি অসম্পৃক্ত, এটাকে কেন অসম্পৃক্ত এবং অপ্রতিসম হাইড্রোকার্বন বলা হচ্ছে। অসম্পৃক্ত ঠিক আছে, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধনী আছে, কিন্তু অপ্রতিসম এই কারণেই যে একটু লক্ষ্য করো CH3 বন্ড CH ডবল বন্ড CH2, এই কার্বন কার্বন দ্বিবন্ধনীর যে কার্বনে হাইড্রোজেন কম, এখানে হাইড্রোজেন কম মানে এখানে হাইড্রোজেন বেশি। তো হাইড্রোজেন যেখানে বেশি আর একদিকে কম, তার মানে এটাই হলো অপ্রতিসাম্যতা, আনসিমেট্রিক্যাল কন্ডিশন। যদি এমন হতো যে এইরকম হচ্ছে CH2 ডবল বন্ড CH2, তার মানে এটা কিন্তু প্রতিসম কম্পাউন্ড। এটা প্রতিসম কেন প্রতিসম? প্রতিসম এই কারণে যে কার্বন কার্বন দ্বিবন্ধনীর দুই দিকে হাইড্রোজেন পরমাণু কিন্তু সেম আছে। যদি ইনসাফ ভিত্তিক হাইড্রোজেন থাকে বা ইনসাফ ভিত্তিক যদি পরমাণু থাকে, তাহলে সেটাকে প্রতিসম বলা হয়। মানে প্রতিসম মানে কি সমান। আর এখানে হচ্ছে অপ্রতিসম। অপ্রতিসম মানে হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একদিকে কার্বন আছে দুইটি আর একদিকে আছে হচ্ছে একটি, সুতরাং এটাকে আমরা অপ্রতিসম হাইড্রোকার্বন বলে থাকি। তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম যে প্রোপিন 1 অথবা যে কোনো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে অপ্রতিসাম্যতা থাকতে পারে। তাহলে এটা হচ্ছে একটা অপ্রতিসম হাইড্রোকার্বন। ওকে, সেটা না হয় বুঝলাম, সেটা না হয় জানলাম, কিন্তু তোমরা কি বুঝতে পারছো যে হাইড্রোজেন ব্রোমাইড এটাকেও আমরা অপ্রতিসম বিকারক বলছি? কেন আমরা অপ্রতিসম বিকারক বলছি এটাও কিন্তু আমাদের জানতে হবে, কারণ সংজ্ঞার মধ্যে বলা আছে, অর্থাৎ রুলের মধ্যে বলা আছে যে অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে অপ্রতিসম কোনো বিকারকের জুট বিক্রিয়ার সময় কার্বন কার্বন দ্বিবন্ধনীর যে কার্বনে হাইড্রোজেন কম, ঋণাত্মক অংশটা সেখানে যুক্ত হবে এবং অপর পরমাণুটি অর্থাৎ হাইড্রোজেন অংশটা অপর পরমাণুতে যুক্ত হবে, দ্যাট ইজ CH2 এর সঙ্গে যুক্ত হয়েছে। এটার পসিবিলিটি হলো 90%, আর অল্টারনেটিভস যে রুলটা এখানে অ্যাপ্লাইড হচ্ছে সেটি হচ্ছে 10% আমরা পাচ্ছি। তাহলে আমরা জানলাম যে প্রোপিন 1 কিভাবে এবং কেন অপ্রতিসম হাইড্রোকার্বন বলছি সেটা নয় বুঝলাম, কিন্তু HBr যে অপ্রতিসম যৌগ সেটি আমি কি করে জানবো? সেটা জানতে হলে আমাদেরকে বুঝতে হবে যে হাইড্রোজেন ব্রোমাইড কিন্তু এটা একটা পোলার যৌগ। তো পোলার যৌগ কাকে বলা হয়? পোলার যৌগ বলা হয় হচ্ছে যে সমযোজী বন্ধনে অংশগ্রহণকৃত একজোড়া ইলেকট্রন কোনো একটা মৌলের দিকে যদি ধাবিত হয়, তাহলে ওই মৌলটা আংশিক ঋণাত্মক চার্জগ্রস্ত হয় এবং অপর মৌলটি আংশিক ধনাত্মক চার্জগ্রস্ত হয়। আরও জানি যে দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার ব্যবধান যদি 0.5 বা
তার চাইতে বেশি হয়, তাহলে ওই সমস্ত সমযোজী যৌগগুলোকে আমরা পোলার বলে থাকি। দ্যাট ইজ আমরা এখানে হাইড্রোজেন ব্রোমাইড এটাকে আমরা অপ্রতিসম বিকারক কেন বলছি? এই জন্যই বলছি যে এখানে একজোড়া ইলেকট্রন শেয়ার করা ছিল। এই শেয়ারকৃত ইলেকট্রনটি ব্রোমিনের দিকে বেশি আকৃষ্ট হয়েছে, দিয়ে এটা আংশিক ঋণাত্মক আধানগ্রস্ত হয়, আর এটা হলো আংশিক ধনাত্মক আধানগ্রস্ত হয়। দ্যাটস হোয়াই এটাকে আমরা পোলার যৌগ বলি। এখন যদি এমন হতো যে একজোড়া ইলেকট্রন কোনো একটা মৌলের দিকে ধাবিত হচ্ছে না, তাহলে আমরা সেটাকে নন পোলার বস্তু বলতাম। আর যারা নন পোলার বস্তু তারাই কিন্তু প্রতিসম কম্পাউন্ড। যদি আমরা বলি হাইড্রোজেন, এই হাইড্রোজেনের মধ্যে একজোড়া ইলেকট্রন আছে, এটা না এদিকে যাবে না এদিকে আসবে, সুতরাং এটা কিন্তু প্রতিসম কম্পাউন্ড। তার মানে প্রতিষ্ঠিত হলো যে যারা নন পোলার রিয়েজেন্ট, যারা নন পোলার বস্তু, তারা প্রত্যেকেই কিন্তু হলো প্রতিসম কম্পাউন্ড। আর আর যারা হচ্ছে পোলার বস্তু, যারা পোলার যৌগ, তারা কিন্তু অপ্রতিসম কম্পাউন্ড। এই অপ্রতিসাম্যতা বিভিন্নভাবে হয়ে থাকে, শুধুমাত্র হাইড্রোজেনের পরিমাণের উপরে নয়, ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও হয়। হ্যাঁ, অথবা তোমরা জেনে থাকবা যখন আমরা আলোক সমনতা পড়িয়েছিলাম, তখন এই আলোক সমনতাতে আমরা বলছিলাম যে আনসিমেট্রিক্যাল কার্বন, দ্যাট ইজ এটা হলো কাইরাল কার্বন। তো কাইরাল কার্বনের মধ্যে শর্ত কি? একটা এ, একটা বি, একটা ডি, একটা ই থাকবে। দ্যাট ইজ এই চারটা গ্রুপই কিন্তু ভিন্ন ভিন্ন গ্রুপ হবে। তো চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকাও কিন্তু এক ধরনের অপ্রতিসাম্যতা। তার মানে আমরা বুঝতে পারছি যেখানে ভিন্ন ভিন্ন বিষয় থাকবে সেখানেই অপ্রতিসাম্যতার সৃষ্টি হবে। এখানে যেমন কার্বন এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেনের পরিমাণটা ডিফারেন্ট, এই জন্য আমরা এটাকে অপ্রতিসম হাইড্রোকার্বন বলছি। আবার হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাকেও কিন্তু আমরা অপ্রতিসাম্য বলছি, অপ্রতিসম বলতেছি, বিকজ এই একজোড়া ইলেকট্রন কিন্তু ব্রোমিনের দিকে বেশি ধাবিত হয়েছে, যার কারণে এটা আংশিক ঋণাত্মক চার্জগ্রস্ত হয়েছে, আর এটা হলো আংশিক ধনাত্মক চার্জগ্রস্ত হতো। যদি আমরা হাইড্রোজেনটাকে ভাঙতাম, তাহলে আমরা হাইড্রোজেন ফ্রি র্যাডিক্যাল পাইতাম, দুইটা ফ্রি র্যাডিক্যাল পাইতাম। তার মানে যার ইলেকট্রন সে নিয়ে নিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে আসলে অপ্রতিসম জিনিসটা কি। অপ্রতিসম মানেই হলো ডিফারেন্ট কিছু, মানে ডিফারেন্টলি ডিস্ট্রিবিউটেড হবে। এখানে যেমন ইলেকট্রনগুলো এমনভাবে পোলারাইজড হলো যে ব্রোমিনের দিকে ইলেকট্রনটা বেশি এসছে, হাইড্রোজেনটা এখানে ডিপ্রাইভড হয়েছে। সুতরাং এটাকে আমরা অপ্রতিসম বিকারক বলে থাকি। আর এটা যে অপ্রতিসম বিকারক সেটা তো তোমরা বুঝতেই পারলে। তো এই হচ্ছে মার্কোনিকভের সূত্র। তাহলে মার্কোনিকভের সূত্রের মাধ্যমে যদি আমরা আরেকবার সামারাইজ করি, তাহলে আমরা এভাবে বলতে পারবো যে কোনো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে কোনো অপ্রতিসম বিকারকের যোগ বিক্রিয়ার সময় কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে। এটি হচ্ছে 90% পসিবিলিটি। আর এর বিপরীত ক্রিয়া যেটা হতে পারে সেটা হচ্ছে মাত্র 10%। সো মার্কোনিকভস এইভাবেই এই অ্যাডিশন রিঅ্যাকশন, দ্যাট ইজ যোগ বিক্রিয়াগুলোকে উনি এক্সপ্রেস করেছেন। এরপর 1933 সালে বিজ্ঞানী খারাস, উনি আমেরিকান বিজ্ঞানী, আমেরিকান সায়েন্টিস্ট, উনি এসে 1933 সালে, কিন্তু অনেক পরে 1869 সালে মার্কোনিকভ কিন্তু এই রুলটা দিয়েছেন। উনি আর এলেন 1933 সালে এসে, এই বিজ্ঞানী খারাস উনি আমেরিকান বিজ্ঞানী। তো উনি এসে বললেন বিপরীতটা উনি বললেন যে এটাকে আমরা পারক্সাইড ফলাফল বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ যে বিজ্ঞানী মার্কোনিকভ যা বলেছিলেন তার পুরো উল্টোটা হবে। কিরকম ভাবে হবে আমি একটু দেখাচ্ছি। CH3 ডবল বন্ড CH বন্ড CH2 এর সঙ্গে যখন আমরা HBr এর রিঅ্যাকশন দেখাচ্ছি, তাহলে মার্কোনিকভ যা দেখিয়েছিলেন এখানে তার উল্টোটা হবে। কিরকম ভাবে হবে আমি একটু লক্ষ্য করো তোমরা। CH বন্ড
CH2 এখানে আসবে হচ্ছে ব্রোমিন আর এখানে আসবে হচ্ছে হাইড্রোজেন। এটা হলো বিজ্ঞানী খারাসের প্রস্তাবনা যে জৈব পারক্সাইডের উপস্থিতিতে যদি আমরা এই রিঅ্যাকশন গুলো করি ও বন্ড আর, এটা হলো এই যৌগের উপস্থিতিতে যদি আমরা কোনো অপ্রতিসম অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সঙ্গে কোনো অপ্রতিসম বিকারকের যদি আমরা যুদ্ধ বিক্রিয়া সম্পন্ন করি, তাহলে রিঅ্যাকশনটা হবে মার্কোনিকভের রুলে যা হয়েছিল এখানে তার বিপরীতটা হবে, অর্থাৎ এটা হবে 99% প্রোডাক্ট দ্য পসিবিলিটি। আর মার্কোনিকভ যেটাকে 90% বলেছিলেন সেটা এখানে হবে হচ্ছে মাত্র 1%, মানে হলো CH2 বন্ড H, এটা মাত্র 1% উৎপাদ আমি পাবো। তাহলে দেখা গেল মার্কোনিকভ যা বললেন 1869 সালে, 1933 সালে বিজ্ঞানী খারাস এসে উনি অন্য আরেকটি পসিবিলিটির কথা মেসেজ দিলেন যে এমন হতে পারে যে এই রিঅ্যাকশনটি যদি জৈব পারক্সাইডের উপস্থিতিতে সংঘটিত করা হয়, তাহলে আমরা এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা 99% পসিবিলিটি। আর কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হবে, এটার পসিবিলিটি মাত্র 1%। তার মানে হলো যে মার্কোনিকভের সূত্রের মধ্যে বা নিয়মের মধ্যে আমরা যা পড়েছি তার বিপরীত নিয়মে সংগঠিত হচ্ছে। এটার ইনভেন্টর হচ্ছেন বিজ্ঞানী খারাস, উনি হচ্ছেন আমেরিকান সায়েন্টিস্ট, উনি 1933 সালে এটা দেখালেন এবং এই ফলাফলটাকে আমরা পারক্সাইড ফলাফল বলে থাকি। অনেক সময় পরীক্ষা খ নম্বর প্রশ্নের উত্তরে অনেক সময় চাই যে পারক্সাইড ফলাফল বলতে কি বুঝো, তাহলে আমরা হুবহু এই প্রশ্নের উত্তরটা ঠিক এইরকম ভাবে আমরা লিখে দেবো, তাহলে এই উত্তরটা হয়ে যাবে। আমরা এখন দেখব যে প্রশ্ন পরীক্ষাতে কিভাবে আসে। যদি একজন স্টুডেন্ট চিন্তা করে যে হ্যাঁ আমি তো পড়লাম, আমার পড়া কমপ্লিট, বাট এটা পরীক্ষাতে কিভাবে আসতে পারে, তো কিভাবে আসতে পারে আমি একটি এক্সাম্পলের মাধ্যমে, একটা উদ্দীপক লেখার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নটা এইভাবে পরীক্ষায় আসতে পারে। আমরা এরকম একটা উদ্দীপক দিলাম, CH3 বন্ড CH2 বন্ড CH3 প্লাস হচ্ছে HBr, দেওয়ার পর বললাম যে এটা হচ্ছে A আর এটা হচ্ছে B, এতে এটা হলো 90% পাবো আর বিটা আমি এখানে 10% পাবো। তাহলে যে সমস্ত স্টুডেন্টেরা মার্কোনিকভের সূত্র পড়েছে তাদের জন্য এটা বুঝতে আর কোনো সমস্যা নেই, বুঝতেই পারছে যে 90% প্রোডাক্ট পাচ্ছি আর 10% পাচ্ছি, অবশ্যই এটা মার্কোনিকভের রুলকে ফলো করবে। তোমরা রিঅ্যাকশনটা দেখছো, এই রিঅ্যাকশন থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে? গ নম্বর প্রশ্ন হতে পারে A ও B এর মধ্যে কোনটি আলোক সমানতা প্রদর্শন করবে? প্রদর্শন করবে ব্যাখ্যা করো। এটা হলো একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হতে পারে, ঘ নম্বরে আমরা এখান থেকে প্রশ্ন দিতে পারি যে A ও B এর মধ্যে B এর ক্ষেত্রে কোনটি SN1 ও কোনটি SN2 বিক্রিয়া দিবে? বিশ্লেষণ করো। হ্যাঁ, দুটো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে A এবং B এর মধ্যে কোনটি আলোক সমানতা প্রদর্শন করবে ব্যাখ্যা করো। আর A ও B এর মধ্যে কোনটি SN1 ও কোনটি SN2 বিক্রিয়া
দেবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে অন্য আরেকটি চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো ভালো করে জেনে আসতে হবে। তোমরা জানো যখন বোর্ড পরীক্ষা হয় তখন কিন্তু নির্দিষ্ট টপিকে কিন্তু প্রশ্ন হয় না, একটা প্রশ্ন থেকে এখান থেকে স্টার্ট, দেখা যাচ্ছে যে একবার লাস্ট টপিক যেটা আছে সেই লাস্ট টপিক থেকে প্রশ্নটা নিয়ে আসছে। এই জন্য তোমাদেরকে কিন্তু SN1 SN2 রিয়াকশনটা কিন্তু পড়ে আসতে হবে, এবং তার আগে তোমাকে আলোক সমানতা, জ্যামিতিক সমানতা এগুলো কিন্তু ভালো করে পড়ে আসতে হবে। তো আমি তোমাদেরকে এখানে একটু তোমাদেরকে হিন্টস দিচ্ছি কিভাবে এই অ্যান্সারটা আমরা করব। আমরা লক্ষ্য করি যে A সমান সমান কি উৎপাদ হবে, CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড Br বন্ড CH3, এটা হলো A। তাহলে A যৌগটা কিন্তু এটা কিন্তু কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন কেন বলছি আমরা এটাকে, এই কার্বনটাকে আমরা এখানে আলোচ্য মানে কেন্দ্রীয় কার্বন হিসাবে আখ্যায়িত করছি। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা ব্রোমিন, আর হ্যাঁ এখানে একটা CH3, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে ইথাইল গ্রুপ CH3 বন্ড CH2, এটা হচ্ছে ইথাইল গ্রুপ। তার মানে देयर इज नो डाउट দিস কার্বন ইজ কাইরাল কার্বন। তো যে সমস্ত যৌগের মধ্যে কাইরাল কার্বন থাকে তারা অবশ্যই আলোক সমানতা প্রদর্শন করে। পক্ষান্তরে যদি আমরা B এর কথা চিন্তা করি, B সমান সমান কি হবে, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড Br। তাহলে আমরা লক্ষ্য করছি যে এই কার্বনটাকে যদি আমরা কেন্দ্রীয় কার্বন ধরি, তাহলে এখানে থাকবে ব্রোমিন, আর দুই দিকে দুটো থাকবে হাইড্রোজেন, আর এই দিকে থাকবে হচ্ছে তোমার CH3 বন্ড CH2। তার মানে এই কার্বনটা কাইরাল কার্বন না। যেহেতু এটা কাইরাল কার্বন না, সুতরাং B কম্পাউন্ড কখনোই আলোক সমানতা প্রদর্শন করবে না। তাহলে কে আলোক সমানতা প্রদর্শন করবে, A যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে। আলোক সমানতা প্রদর্শন করার যে বিষয়টা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে আলোক সমানতা থেকে আমি ভালো করে পড়ে আসবো, আলোক সমানতা কেন প্রদর্শন করে, কাইরাল কার্বন থাকলে কেন আলোক সমানতা দেয়, হ্যাঁ সে পুরো বিষয়গুলো আমাদেরকে কাইরাল কার্বন অর্থাৎ অপটিক্যাল আইসোমারিজম থেকে ভালো মতো পড়ে আসতে হবে। তো এইভাবে অ্যান্সারটা করতে হবে। আর 2 নম্বরে যেটা বলা হচ্ছে যে SN1 এবং SN2 রিঅ্যাকশন, এখানে আমরা দেখলাম যে A যৌগটা পাচ্ছি কি, A যৌগটা পাচ্ছি হলো CH3 বন্ড CH2 বন্ড CH, এখানে ব্রোমিন, আর এটা হচ্ছে এটা হচ্ছে CH3। তো এটাকে আমরা, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড, বাট কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যদি আমরা হাইড্রোজেনটাকে এখানে দেই তাহলে কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারো কিনা, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ অ্যালকাইল গ্রুপ কিন্তু দুটো আছে, যার কারণে এটা 2 ডিগ্রি হ্যালাইড। আর B যৌগটা হবে কি, B যৌগটা হবে CH3 বন্ড CH2 বন্ড C, এখানে হাইড্রোজেন, আর এখানে হচ্ছে ব্রোমিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল গ্রুপ আছে একটা, সুতরাং এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালাইড, 1 ডিগ্রি হ্যালাইড। তো আমরা জানি SN1 বিক্রিয়ার জন্য 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন হচ্ছে 0 ডিগ্রি। তার মানে 3 ডিগ্রি যে হ্যালাইড SN1 রিঅ্যাকশনের জন্য সবচাইতে ফিট, সবচাইতে যোগ্য। তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, এবং তারপর হচ্ছে 0 ডিগ্রি। সবচাইতে বেশি ইন্টেলিজেন্ট 3 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশনের জন্য। আর এখানে আমরা 1 ডিগ্রি হ্যালাইড পাচ্ছি। তাহলে SN2 বিক্রিয়ার জন্য আমরা জানি যে 0 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রি হলো এখান থেকে সবচাইতে বেশি। 1 ডিগ্রি যে হ্যালাইড এটা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ফর SN2 রিঅ্যাকশন।
তাহলে এখানে আমরা দেখছি এটা হলো 1 ডিগ্রি আর এটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে SN1 রিঅ্যাকশনের জন্য তোমার হলো এটা হচ্ছে সবচেয়ে ভালো। SN1 রিঅ্যাকশনের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট। আর সরি 2 ডিগ্রি SN1 রিঅ্যাকশনের জন্য এ যৌগটি হলো সবচাইতে পারফেক্ট, আর SN2 রিঅ্যাকশনের জন্য বি যৌগটি একবারে সবচাইতে বেশি পারফেক্ট। তাহলে বিচারক যিনি বিচার করবেন তোমার মেধাকে, তার উত্তরে তুমি আগেই এই এ এবং বিটা আগে তুমি লিখে ফেলবা। লিখলে তুমি দেখতে পাবা যে কোনটা 3 ডিগ্রি আর কোনটা হচ্ছে 1 ডিগ্রি। যদি 3 ডিগ্রি হ্যালাইড হয় তাহলে SN1 রিঅ্যাকশনের জন্য ভালো, অথবা 2 ডিগ্রি, যেহেতু 3 ডিগ্রি নেই এখানে, এটা হলো 2 ডিগ্রি হ্যালাইড, এই জন্য এটা হলো SN1 রিঅ্যাকশনের জন্য ফিট। আর এটা যেহেতু 1 ডিগ্রি হ্যালাইড, সুতরাং এটা SN2 রিঅ্যাকশনের জন্য এটা হচ্ছে ফিট। সুতরাং তোমরা বুঝতে পারলে যে মার্কোনিকোভের সূত্র শুধু মুখস্থ করে ব্যাখ্যা করে একটা এক্সাম্পল জানলেই কিন্তু এটা জানার হক কিন্তু পূর্ণ হয় না। এটার জন্য তোমাকে অবশ্যই সার্চ করতে হবে যে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখা গেল আমি সুন্দরভাবে আমার কনসেপ্টটা ক্লিয়ার করে পরীক্ষার হলে গেলাম, কিন্তু পরীক্ষাতে এইভাবে আসছে পরীক্ষায়, তখন তুমি কিন্তু এটা প্র্যাকটিস যেহেতু করো নাই, সেখানে পরীক্ষার হলে গিয়ে কিন্তু তুমি অ্যান্সারটা খুব ভালো মতো করতে পারবে না। তো আশা করি আমার এই লেকচার থেকে তোমরা অন্তত পক্ষে কিছুটা দিক নির্দেশনা পেয়েছো, যে দিক নির্দেশনাকে তুমি এক্সারসাইজ করে এটাকে প্র্যাকটিস করে তুমি তোমার মেধাকে আরো বিকশিত করতে পারবে বলে আমার বিশ্বাস। এ বলে আমি আমার আজকে ক্লাস শেষ করছি। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।